হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 9-এ ধীবর বৃত্তান্ত। এই চ্যাপ্টারটা সম্পূর্ণ একটা আলোচনা এবং আমি সামারাইজ করব চ্যাপ্টারটা সম্পর্কে। ওকে, চলো দেখা যাক গল্পটা কি বলছে। আমি প্রথমেই তোমাদের একটা সারবস্তু বলে দিই। এই ধীবর বৃত্তান্ত গল্পটাতে তোমাদের আছে কালিদাসের রচনা। ধীবর বৃত্তান্তে রয়েছে ধীবর মানে জেলে। তো এখানে শকুন্তলা নামের একজনকে রাজা দুষ্মন্ত বিয়ে করেন এবং বিয়ে করার পর, আচ্ছা আগে আমি তোমাদেরকে পড়িয়ে নিই, পড়ানোর পরে আমি তারপরে তোমাদের সামারাইজ করে দিচ্ছি। আগে পড়িয়ে নিই, হ্যাঁ। ধীবর বৃত্তান্ত কার লেখা? কালিদাসের রচনা। চলো কি বলছে এবার আমরা দেখি। মহর্ষি কর্ণের তপোবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করলে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপোবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপোবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি বললেন, যদি কোনো নিদর্শন দেখাতে পারেন তাহলে শাপের প্রভাব দূর হবে। তো কি বলছে, শকুন্তলা কোথায় থাকতো? মহর্ষি কর্ণের তপোবনে থাকতো। সেখানে রাজা দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার বিয়ে হয়। কিন্তু অনেক দিন পরেও যখন শকুন্তলা খোঁজ নিতে রাজসভা থেকে কোনো দূত এলো না, তখন স্বামীর চিন্তায় শকুন্তলা একটু আনমনা হয়ে গেছিল। সেই সময় তপোবনে এসেছিলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা ঋষি দুর্বাসা যে এলেন তা টের পায়নি এবং তার ফলে তিনি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যে ব্যক্তির চিন্তায় সে মগ্ন আছে সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি বললেন যে যদি কোনো নিদর্শন দেখাতে পারেন তাহলে সাপের প্রভাব দূর হবে। এখানে তোমাদের দুটো প্রশ্ন হতে পারে যে ঋষি দুর্বাসা কি অভিশাপ দিয়েছিলেন। তিনি দুর্বাসা এই অভিশাপ দিয়েছিলেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন বা আনমনা রয়েছেন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। এবং কি করলে সাপের প্রভাব দূর হতে পারে? আহ কি করলে হতে পারে যে যদি কোনো নিদর্শন দেখাতে পারে বা স্মারক চিহ্ন দেখাতে পারে তাহলে অবশ্যই সাপের প্রভাব দূর হয়ে যাবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। ওকে, কি হলো তাহলে? সখীরা ভাবলেন যে যে আংটিটা রাজা দুষ্মন্ত দিয়ে গেছে শকুন্তলাকে সেটা মনে চোখের সামনে নিয়ে গেলে নিশ্চয়ই তাহলে মনে পড়ে যাবে রাজা দুষ্মন্তের। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। তার মানে যখন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে এসে শকুন্তলাকে তার স্বামীর ঘরে মানে দুষ্মন্তের কাছে পাঠানোর আয়োজন করলেন, তখন দুষ্মন্তের সামনে গিয়ে উপস্থিত হলে তিনি তাকে অভিশাপ অনুযায়ী শকুন্তলাকে চিনতে পারলেন না। কারণ শচীতীর্থে স্নান করার সময় যখন তিনি অঞ্জলি দিচ্ছিলেন তখন হাত থেকে আংটিটি খুলে পড়ে যায়। তার ফলে শকুন্তলার বিষয়টা তার মনে পড়লো না। শকুন্তলা রাজসভায় অপমানিত হলেন। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ধীবর মানে জেলে। তারপরের বিষয়টি এবার এইরকম। নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষের সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। দুজন রক্ষী যারা নগর রক্ষায় নিযুক্ত ছিলেন এবং রাজশ্যালক তার সাথে সাথে একটা হাত বাঁধা পুরুষকে নিয়ে প্রবেশ করলেন। দুই রক্ষী তাড়না করে মানে তাড়া দিয়ে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? সেই পুরুষটি মানে সেই ধীবর বা জেলেটি কি বলছে দেখো। জেলেটি বলছে ভয় পাওয়ার অভিনয় করে সে বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। জেলেটি তাকে বলল, আমি চুরি করিনি। প্রথম রক্ষী বলল, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? তখন সে ব্যঙ্গ করে রক্ষীটি বলল, তোকে কি ব্রাহ্মণ মনে করে রাজা এটা দান করেছেন? পুরুষ, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। দ্বিতীয় রক্ষী বলল, বেটা বাটপার, আমরা কি তো জাতির কথা জিজ্ঞেস করেছি? তখন সেই রাজশ্যালক বলছে,
সূচক, পূর্বাপর সবকে বলতে দাও, মধ্যে বাধা দিও না। শ্যালক তার কাছ থেকে মানে জেলের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি জানতে চাইলেন। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন। বল কি বলছিলি। এইবার ধীবর বলতে শুরু করে, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক তখন হেসে বলল, তা তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যেহেতু জেলে দেখলো তাকে নিয়ে ব্যঙ্গ করছে, তাই তিনি বললেন, শুনুন, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তার মানে তিনি কি বলছেন, যে বৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে সেই বৃত্তি যদি নিন্দনীয় হয়, সেই পেশা যদি নিন্দারও হয়, তাহলেও তা পরিত্যাগ করা উচিত নয়। উদাহরণস্বরূপ সে কি বললো, বেদজ্ঞ ব্রাহ্মণ কি করে, বেদজ্ঞ, এক মিনিট, হ্যাঁ, বেদজ্ঞ ব্রাহ্মণ কি করে, যদি যদি সে ব্যক্তি দয়াপরায়ণও হয়, তাহলেও যখন যজ্ঞের সময় পশুবধ করেন তখন তিনি নির্দয় হয়ে যান। শ্যালক বলছেন, তারপর তারপর পুরুষ, একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম। আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে আংটি আমার কাছে এলো তা বললাম। তাহলে এই পুরুষটির কাছে আংটিটি কি করে এসেছিল? কোনো একটা মাছ, রুই মাছ কেটে খন্ড খন্ড করার পর সেই মাছটির পেটের মধ্যে এই আংটিটি পেয়েছিল শ্যালক। জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, অবশ্যই প্রসাব খাওয়া জেলে হবে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা অনুসন্ধান করে একবার দেখতে হবে। সুতরাং রাজবাড়িতে যাই। যে বিষয়টি ধীবর বলল বা জেলেটি বলল রাজশ্যালককে, রাজশ্যালক সেই ব্যাপারটি সম্পূর্ণভাবে ফেলে দিল না। সে চেষ্টা করলো সেই বিষয়ে আলোচনা করার। দুই রক্ষী, তবে তাই হোক, চল রে গাছ কাটা, বলে সবাই এগিয়ে চললেন। শ্যালক তখন বললেন, দাঁড়াও তো, হ্যাঁ, শ্যালক তখন বললেন, সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে আদেশ নিয়ে ফিরছি। তাহলে কি বলল তিনি? তিনি বললেন যে, যে বিষয়টি জেলেটি বলল সেই বিষয় সেই সম্পূর্ণ বিষয়টি কি হবে, রাজার কাছে গিয়ে এখন বলবে শ্যালক। রাজা তারপরে যা আদেশ দেবেন সেই আদেশ অনুযায়ী ওরা কাজ করবে। ওকে, চলো এবার আমাদেরকে বলছে নেক্সট পোর্শন। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন। এবার রক্ষীরা তার কথার উত্তর দিল যে আপনি প্রবেশ করুন। মহারাজ এই সংবাদ শুনে খুশি হবেন। রাজশ্যালক কি করলো? রাজশ্যালক বেরিয়ে গেল। প্রথম রক্ষী এবার বলছে, আমাদের প্রভুর দেখি অনেক দেরি হচ্ছে। দ্বিতীয় রক্ষী বলল কি, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী, জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে প্রথম রক্ষী কি বললো? জেলেকে দেখিয়ে প্রথম রক্ষী বললো যে জেলেকে যে মারবে তার জন্য মারার আগে যে ফুলের মালা পরানো হবে তা গাঁথার জন্য প্রথম রক্ষীর হাত নিষ্পিস করতে। তার মানে প্রথম রক্ষী ধরেই নিয়েছেন যে জেলেটি মিথ্যে কথা বলেছেন এবং যা বলেছেন মিথ্যে কথা বলেছেন, এবং তারই সাথে তার শাস্তি হবে, এবং সেই শাস্তিটা এই রক্ষীরা দেবে। তখন জেলেটি কি বলছে, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে বলল, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে, নয়তো কুকুর দিয়ে খাওয়ানো হবে। এই কথাটার মধ্য দিয়ে আমরা বুঝতেই পারছো দ্বিতীয় রক্ষীটিও ধরে নিয়েছে যে নিশ্চয়ই সে মিথ্যে কথা বলেছে, তার অবশ্যই শাস্তি হবে। রাজশ্যালক প্রবেশ করে কি বলল? শ্যালক, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে সে যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী বলল, এই জেলে জমির বাড়ি গিয়ে আবার ফিরে এলো বলেই জেলের হাতে যে বাঁধনটা ছিল সেটা খুলে দিল। পুরুষটি এবার শ্যালকটিকে প্রণাম করে বলল, প্রভু, আজ আমার সংসার কিভাবে চলবে?
শ্যালক তখন বলল, মহারাজ আংটির মূল্যে সমান পরিমাণ অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন বলে জেলেকে টাকাটা দিলেন। প্রণাম করে প্রভু অনুগৃহীত হলাম বলে পুরুষটি চলে গেল। সূচক তখন বলছে, এ কি যাতা অনুগ্রহ! একবারে শুরু থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। জানক বলল, হুজুর, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝাই যাচ্ছে আংটিটি রাজার খুবই প্রিয় ছিল। শ্যালক কি বললো, দেখো, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। আংটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবতই গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্যেও রাজা বিহ্বল হয়ে চেয়ে রইলেন। সূচক তখন বলল, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানক বললেন, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসেয় ভরা দৃষ্টিতে দেখলেন জানক। পুরুষ মানে জেলেটি বলল, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে আমি দিচ্ছি। জানক বললেন, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক তখন ওই জেলেকে বলল, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এই গল্পটাতে তোমরা যা পড়লে সেই সম্পূর্ণ বৃত্তান্তটা এবার আমি নিজের ভাষায় তোমাদের সামারাইজ করে ছোট করে একবার বুঝিয়ে দেব। তো শকুন্তলা মহর্ষি কর্ণের তপবনে থাকতেন এবং মহর্ষি কর্ণ যখন তীর্থে গিয়েছিলেন সেই সময় রাজা দুষ্মন্ত রাজধানী থেকে সেখানে গিয়ে শকুন্তলাকে বিয়ে করে আসেন। বহুদিনও শকুন্তলার কোনো খোঁজ খবর না নিতে কোনো রাজদূত যেহেতু আসেননি, তাই শকুন্তলা একটু চিন্তিত হয়ে আনমনা ছিলেন। ঠিক সেই সময় ঋষি দুর্বাসা তার কাছে আসেন এবং আসার পর ঋষি দুর্বাসা বলেন, ঋষি দুর্বাসা ভাবেন যে হয়তো সে এই বিষয়টিকে অ্যাভয়েড মানে ঋষি দুর্বাসাকে হয়তো গুরুত্ব দিচ্ছেন না। এই ভেবে তিনি শকুন্তলাকে অভিশাপ দিয়ে বলেন যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন, অর্থাৎ রাজা দুষ্মন্ত ভুলে যাবেন। যথারীতি ওনার অভিশাপ অনুযায়ী রাজা দুষ্মন্ত ভুলেও যান এবং এই যে অভিশাপটি দিলেন একটি ছাড়ানোর উপায় হিসেবে তিনি কি বলেন, উপায় হিসেবে প্রিয়ঙ্বদাকে বলেন যে যদি এই ব্যক্তির কোনো নিদর্শন তাকে দেখানো যায় তাহলে সেই ব্যক্তির মনে পড়বে যে সে কি করে সে মানে তার পুরো কথাটি সে তার মনে পড়বে। এখন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে যাওয়ার সময় একটি আংটি দিয়ে গিয়েছিলেন, তার নাম খোদাই করা। শকুন্তলা বা তার সখীরা ভাবলেন নিশ্চয়ই এটা দেখালে রাজার তার কথা মনে পড়ে যাবে। সেই অনুযায়ী কর্ণ ফিরে আসার পর যখন তাকে প্রতিগৃহে মানে দুষ্মন্তের কাছে পাঠানোর চেষ্টা করেন সেই সময় তারা সবাই একসঙ্গে যান। এমন সময় ঘটে কি, সতীতীর্থে স্নানের সময় তার হাত থেকে আংটিটা খুলে পড়ে যায় এবং আংটিটা পড়ে তো যায়, দুষ্মন্তের সামনে গিয়ে যেহেতু সে কিছু দেখাতে না পারে তাই সে অপমানিত বোধ করে। ঠিক আছে, প্রচন্ড অপমানিত বোধ করে, কারণ তাকে অপমান করা হয় রাজসভায়, যেহেতু শকুন্তলার কিছুই মনে ছিল না সেই কারণে। এরপরে কি দেখা যায়, এরপরে দেখা যায় সেই আংটিটা কোনো এক রুই মাছের পেটে গিয়ে পেটে চলে যায় এবং রুই মাছের পেটে চলে যাওয়ার পর একজন ধীবর সেই রুই মাছটাকে ধরে তখন জেলে এবং তাকে কাটার পর যখন সেই আংটিটা পায় সে তখন বিক্রি করতে যায় এবং বিক্রি করতে গিয়ে রাজার নাম খোদাই করা দেখে দুজন রক্ষী তাকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পর ওই আংটিটাকে নিয়ে যখনই সমস্ত ঘটনা মানে কি করে সেই আংটিটা পেলো সেই ঘটনাটা যখন ওই ধীবরটি বলে তখন তারা আংটিটাকে নিয়ে রাজার কাছে যায়। যাওয়ার পর অভিশাপের যে প্রভাব দূর করার যে নিয়ম ছিল সেই অনুযায়ী নিদর্শনটা দেখে শকুন্তলার কথা তার মনে পড়ে যায় এবং তাকে যথেষ্ট পারিতোষিক দেয়, দিয়ে বিদায় করা হয়। তো এই বিষয়টুকুর মধ্যে এটুকুই আলোচনা করা আছে। আমি এইটুকু আমাদেরকে বুঝিয়ে ছোট করে বলে দিলাম, বাকি অংশটুকু তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা।